গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা। আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর তো কিছু চাই না মনে গান ছাড়া। নমস্কার, এনকেটিভি বাংলার আলাপচারিত অনুষ্ঠানে আজ আমরা গানে গানে অনুষ্ঠান শুরু করলাম। আপনারা শুনলেন, আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং নাট্যশিল্পী শোভন দাস। শোভন, তোমাকে আমাদের এই আলাপচারিত অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা আজ তোমার সাথে কিছু কথা বলবো, জানবো শোভনকে। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই জানতে চাই যে তোমার বাড়ি শ্রীভূমি জেলার সনবিলে। সনবিল অঞ্চল। সেই সনবিল সম্পর্কে, সেই তোমার বেড়ে ওঠা সম্পর্কে যদি আমাদের প্রথমেই কিছু বলো। প্রথমত ধন্যবাদ এনকেটিভি বাংলাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সনবিল না আমার কাছে খুব প্রিয় জায়গা। সবাই অনেকেই জানে সনবিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ওয়েটল্যান্ড। হ্যাঁ, আমাদেরও সনবিল ভীষণ প্রিয় জায়গা। তো ওইখানে আমার ছোটো থেকে বেড়ে ওঠা, ওখানে আমার জন্ম সব কিছু। আর গান বাজনা বা এই জগৎটা, এটা আমার সামহাও পরিবার থেকেই পাওয়া। আমার বাবা খুব ভালো শিল্পী ছিলেন, উনি একাধারে যাত্রা করতেন, বাই প্রফেশন উনি টিচার ছিলেন। সনবিল অঞ্চলে একজন মানে অন্যতম সেরা শ্রীখুল বাদক ছিলেন বাবা। আচ্ছা। আমার বড় ভাই, সেও এখন নেই পৃথিবীতে, সেও যাত্রাপালা করতো, অভিনয় করতো। মানে আমি আদ্রপান্ত একটা ওই কালচারাল ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে আর কি। আমার মা গান করেন, আমার যে ইমিডিয়েট বড় ভাই, ওকেও সবাই চেনে মোটামুটি এখানে, তো ও গান বাজনা করে। তো এইভাবেই আমার বেড়ে ওঠা, গান বাজনা এই সব কিছু। আমি আমার পড়াশোনাটা কি তোমার সনবিলি? হ্যাঁ, আমার পড়াশোনা সনবিলেই। সনবিল ওইখানেই স্কুল আমার, কালীবাই সুভাষ বিদ্যাপীঠ। তারপর চলে যাই রামকৃষ্ণনগর কলেজ। ওইখানে আমি ওইখান থেকে ডিগ্রি করি। আর ওইখানেই আমার সব কিছু, ওইখানেই আমার ছোটো থেকে বড়ো হওয়া, তারপর ওইখান থেকে বেরিয়ে আসা আর কি। আচ্ছা, এবার আমরা প্রথমে আরও একটু কথা এগিয়ে নিয়ে যাবার আগে, যেহেতু সাথে শোভন, আর একটু গান হয়ে যাক, দুটো লাইন। অবশ্যই। আমার খুব প্রিয় একজন শিল্পী, যাকে শুনে শুনে আমি বড়ো হয়েছি, নচিকেতা চক্রবর্তী, যাকে আমি এখানে থেকেও নচিদা বলেই ডাকি। তো ওনার একটা গান সবার প্রিয় শিল্পী। হ্যাঁ, ওনার সব গানই বিখ্যাত, সব গানই প্রিয়। তার মধ্যে একটা গান আর কি, নীলাঞ্জনা। ও বাহ। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছোট্ট রাস্তার মোড়ে দেখি সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপরে এক রাশ কালো কালো ধোয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে নামো নবীন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। বাহ, দারুণ দারুণ দারুণ। আমি ব্যক্তিগতভাবে জানতে চাইবো শোভনকে, আমরা যে শোভনকে দেখি গানের মঞ্চে দেখি, থিয়েটারে দেখি, গাইতে দেখি, বাজাতে দেখি, প্রথমেই আগে জানতে চাইবো কি কি বাজাতে পারো তুমি? সব কিছুই বাজাতে দেখি তোমাকে। এটা মানে আমাদের অনেকেরই ইন্টারেস্ট যে শোভন কোন বাজনাটা বাজাতে পারে না, সবই বাজাতে পারে। না, এরকম কিছু না। আমি অ্যাকচুয়ালি যন্ত্র খুব ভালোবাসি। আমি মানে আমার যে যন্ত্রই পাশে পাই, হাতের পাশে পাই, আমি পারি না পারি চেষ্টা করি। কিন্তু আমার খুব আক্ষেপ, আমি বাঁশিটা বাজাতে পারি না। ওই সারেগামা অবধিই পারি। ভায়োলিনটা আমার খুব প্রিয় যন্ত্রের মধ্যে, দুটো যন্ত্র, বাঁশি আর ভায়োলিন, সে দুটোই বাজাতে পারি না। ওই দুটোতেই সারেগামাটা পারি, আর তার বাইরে কিছু পারি না। আর বাকি আমি চেষ্টা করি সব যন্ত্র বাজানো। আমার যন্ত্র বাজাতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার। এই যে শেখাটা, মানে বিশেষ করে তবলা নিশ্চয়ই শিখেছো প্রথম, সেটা কোথায় শেখা? তবলা শিখেছি আমি সনবিল কালীবাড়ি। আমার যিনি তবলার গুরু, তবলার স্যার নীলুৎপল চক্রবর্তী, উনাকে স্যার বলে ডাকিনি কখনো, উনি আমার বাবা স্টুডেন্ট ছিলেন। আচ্ছা। নিজুমদা। তো নিজুমদার থেকে আমার তবলা শেখা শুরু হয়। তখন তো মানে শিখতে ভালো লাগে না, তো সবাই খেলতে যাচ্ছে, আমি তবলা কাছে যাচ্ছি, একদমই ভালো লাগে না।
ওনার কাছে আমার তবলার হাতে খড়ি। একটা মজার বিষয় হচ্ছে আমার তবলা আমি না কখনো মিউজিকটা সিরিয়াসলি শিখিনি। আচ্ছা, মানে মানে এটা বাবার ভয়ে শেখা? বাবা তো ছিলেন না, আমি খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছি। আমার যখন 5 বা 6 বছর বয়স তখনই বাবা চলে যান। তো আমার ভাইও তবলা বাজাতো। তো ও আমাকে দিয়েছিল। দেওয়ার কারণটা হলো মেট্রিকে মিউজিক ইলেকটিভ থাকলে একটু মার্কটা ভালো স্কোর করা যায়, ক্লাস 9 ইলেকটিভ নিতে হয়। আমি ওই জন্যই আমাকে মিউজিক শিখতে দেওয়া। এবার আমি ক্লাস 9 গিয়ে উঠে না মিউজিকটাকে ইলেকটিভ নিইনি। কি নিলে? আমি হিন্দি নিয়েছি। আমার হিন্দি পড়তে খুব ভালো লাগতো, যার জন্য ঘরে অনেক বোকা খেয়েছি। কিন্তু এখন মিউজিকটা না নেওয়ার কারণ কি ছিল তখন? জানি না, আমার মানে ভাল লাগতো না বলবো না, আমার হিন্দিটা ভালো লাগতো বেশি। আচ্ছা, তখন হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল সবকিছু, শক্তিমান, জুনিয়র হিন্দিটা শিখলে বেশ একটা তখন একটা অদা পাওয়া যেত। ওই জায়গা থেকে না আমি হিন্দি নিয়ে নিয়েছি। আচ্ছা, তো মিউজিক নিইনি ইলেকটিভটা। আর এখন মনে হয় মিউজিক নিইনি বলেই মিউজিকটা করছি। কারণ তখনকার যে বন্ধু বান্ধব যারা একসাথে আমরা শিখেছি, তারা যারা মিউজিক নিয়েছিল ওরা এখন আর মিউজিকটা করছে না। কেউ অন্য জব করছে, কেউ ব্যবসা করছে, মিউজিকটা কেউ করছে না। তারপর সেই মিউজিকটা তুমি শনবিল যেখানে ছিলে, যে জায়গার থেকে বিলং করো, সেখান থেকে শিলচর অবধি এই যে পথটা, সেটা আমরা একটু জানতে চাই। মানে কি করে শনবিল, শোভন, শিলচরের আমাদের সকলের প্রিয় এই উপত্যকার ছাড়িয়ে গেছে শোভনের পরিচিতি, এই শোভন কি করে হয়ে উঠলো? আমি কিছুই হতে পারিনি, এখনো চেষ্টা করছি মাত্র। তবে একটা জিনিস আমি বলতে চাইবো না, আমি না মিউজিকের একদম রুট থেকে শুরু করেছি। মানে আমি দীর্ঘ 10 বছর কীর্তন করেছি। মানে যে অষ্টপ্রহর, ষোলপ্রহর কীর্তন হয় না, আমি ওগুলো করেছি। আমি কীর্তন করতাম। আমার দাদু ভুবজ্যোতি দাস, ওনার হাত ধরে আমার মানে গান বাজনাটাকে আরও কাছ থেকে শেখা বা রাগ সঙ্গীত সম্পর্কে অল্প বিস্তর যেটুকু ধারণা সেটাকে জানা ওই কীর্তন থেকে হয়েছে আমার। তো ওইগুলোই চলছে। তারপরে একদিন হঠাৎ করে আমার তবলার স্যার, যিনি মেট্রিক শেষ হয়ে গেছে, HS দিয়ে দিয়েছি, তো সন্ধ্যাবেলায় ব্যাডমিন্টন খেলতাম আমরা, স্যার বলছিলেন যে হাইলাকান্দি একটা ওয়ার্কশপ হচ্ছে, তুই জয়েন কর। তো তখন ওয়ার্কশপ বলতে যা বুঝি ওই গাড়ি ঠিক করা হবে এই ওয়ার্কশপ। তাই বললাম আমি ওখানে গিয়ে কী করবো? এটা ভালো বলেছো, গাড়ি ঠিক করার ওয়ার্কশপ, সত্যি এরকমই মনে হতো একটা সময়। তো আমি কোনো পাত্তা দিইনি। স্যার বলছেন কি তুই যাচ্ছিস না কেন? বলছেন না, মানে বলছেন কি মানে তো পয়সা নেই, ভাড়া হবে না, এই নে। উনি আমাকে থেকে 100 টাকা বের করেছেন পকেট থেকে, বলছে কালকে তুই যাবি। তো এবার স্যারের আদেশ, যেতেই হবে। তো হাইলাকান্দি এসেছি, একটা বিল্ডিংয়ের উপরতলায় চলছে ওয়ার্কশপ, সবাই নাচা গানা করছে, লম্পঝম্প করছে, মানে লম্পঝম্পটা বললাম, লম্পঝম্প করছে, এইসব করছে। তখন ওটাকে লম্পঝম্পই মনে হচ্ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আর একজন বেটে করে লোক, উনি সবাইকে কমান্ড দিচ্ছেন আর ওনার কমান্ড মতো সবাই করছে। আমি তো ঢুকে কিছু আগামাতা পাইনি। এবার উনি বলছেন দাদা আপনি আসুন। আমি বলছি আমি দাদা নই, আমি অনেক ছোট হব। তারপর আস্তে আস্তে পরিচিতি বাড়লো। উনি আমাদের সবার প্রিয় সায়ন সাথে, যা মানে আমার জীবনে যার অনেক অবদান, যাই হোক সেটা অন্য কথা। তো ওইখান থেকে আমার বিবর্তন থিয়েটার জয়েন করা। একজন বেটে করে লোক সবাইকে কমান্ড দিচ্ছে, সবাই লম্পঝম্প করছে, দৌড়াদৌড়ি করছে রুমটায়। তো আমি তো কিছুই বুঝতে পারিনি তখন। লম্পঝম্পই মনে হচ্ছিল তখন, মানে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে, তাই কি করছে ওরা, সবাই কিছু বুঝতে পারছি না। তো তারপর আস্তে আস্তে পরিচয় হলো। উনি আমাদের সবার প্রিয় সায়ন বিশ্বাস দাদা। তো আমার জীবনে অনেক অবদান ওনার। তো ওইখান থেকে আস্তে আস্তে পরিচিতি হলো। ওটা 2014 আমি যখন তুমি ওয়ার্কশপটা জয়েন করলে, তুমি তো জয়েন করতে ছিলে না। আমি একদমই জয়েন করতেছিলাম। তো জয়েন করার পর এমন কি জিনিস ছিল সেই থিয়েটার ওয়ার্কশপে, মানে যেটা ওয়ার্কশপটা চলছিল থিয়েটারের জন্য, এমন কি জিনিস যেটা তোমাকে ভীষণ মানে আকৃষ্ট করেছিল? তখন না আমার অ্যাকচুয়ালি আমি খুব মানে কথা বলতে পারতাম না। তো ওইখানে গিয়ে মনে হলো বলতে পারতাম না, মানে আমার প্রচন্ড স্ট্যামারিং প্রবলেম ছিল। এখন যেটুকু আছে তার থেকে অনেক গুণ বেশি ছিল। তো ওইখানে গিয়ে দেখলাম মানে এমনও ছেলেমেয়েরা আছে যারা মানে শাইনেসের এক্সট্রিম পর্যায়ে আর কি, সামনে আসবে না, ওরাও এসে করছে। আর তার থেকে বড় হলো একটা মানে নতুন করে একটা ফ্রেন্ড সার্কেল পেলাম, যেটা আমার স্কুল লাইফে ছিল না। আচ্ছা, মানে আমি এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে মানে আমার মিউজিক গান বাজনা করে এমন একটা ছেলে, ওদের সাথে মানে ঘোরা যাবে না। বাকিরা অন্য কিছু করছে, মানে তখনকার যেটা ওই মানে ভটকে যাওয়া ছেলে পেলেরা। তো আমার ওদের সাথে ম্যাচ করতে পারছি না আমি। তো ওইখানে গিয়ে মনে হলো একটা অনেক ফ্রেন্ড সার্কেল তৈরি হলো, যাদের থিঙ্কিং আমার মতো, যাদের সাথে আমি খুব ইজিলি গল্প করতে পারছি, কথাবার্তা বলতে পারছি। ওই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, থিয়েটার থেকেও বেশি। থিয়েটার তো আমি করতে চাইনি, কখনোই করতে চাইনি।
আচ্ছা, এখানে আমি দর্শকদের বলবো, শোভন তবলা বাজাতে চায়নি, তবলাটা শিখেছে। শোভন থিয়েটারটা করতে চায়নি, থিয়েটারটা করেছে। তো যারা এই অনুষ্ঠানটা দেখছেন তারা অনেকেই আছেন যারা যাদেরকে মা বাবারা জোর করে তবলা বা গান এসব শেখাচ্ছেন এবং শিখতে চাইছো না তোমরা, তারা শোভনের ইন্টারভিউটা মন দিয়ে শোনো। ও কিন্তু আজ ভীষণ একজন জনপ্রিয় শিল্পী, এই গান, তবলা এবং এই থিয়েটারে। আগে এগিয়ে যাও, তারপর শুনি। তো ওইখান থেকে আমার থিয়েটার জীবনে শুরু হয়। বিবর্তনের হাত ধরি। আমি বিবর্তনে দীর্ঘদিন হাইলাকান্দি ছিলাম। হাইলাকান্দি একটা গানের দল আছে এখনো, ফেরিওয়ালা। আচ্ছা, আমি ফেরিওয়ালাতে প্রায় দেড় বছর মতো আমি এজ এ ভোকালিস্ট ছিলাম ফেরিওয়ালাতে। হ্যাঁ, তো তারপর ওইখান থেকে ফেরিওয়ালাতে কাজ করছি। হুট করে একদিন শিলচর থেকে একটা ফোন এলো, দোলছুটের অনুষ্ঠান আছে, তুই কি দোলছুটে বাজাবি? আর আমার ক্ষেত্রে এমন হলো যে আমি দলছুট তো একটি ভীষণ জনপ্রিয় একটা ব্যান্ড, মানে দলছুট থেকে ফোনটা ডিরেক্ট আসলো পারফর্ম করার জন্য। হ্যাঁ, আচ্ছা, যদিও ওইটা আনঅফিসিয়াল ছিল। বলা হয়েছে যে তুমি কাউকে বলবে না আপাতত, যদি আমাদের মনে হয় তুমি পারবে তাহলে দেন আমরা অ্যানাউন্স করব। বুঝেছি। তো আমিও ওইভাবেই ওই প্রস্তুতি নিয়ে এলাম। এবার আমি যখন তবলা শিখছি স্যারের কাছে, নিজুমদার কাছে, উনি দোলছুটের কথা গল্প করছেন আমার সাথে, যে এরকম একটা দল শিলচর আছে যারা থিয়েটার করে, গান বাজনা করে, এই তো যে দলের কথা শুনে আমি মিউজিক শিখেছি, সেই দল থেকে আমার কাছে কল যাওয়া যে তুমি কি বাজাবে। সত্যি সেটা আমার মানে বিশাল বড়। আমার তখন তো মানে আমি কাকে বলতে, এবার দোলছুট থেকে বলা হয়েছে তুমি কাউকে বলবে না। আমি মানে কাউকেই বলতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে খুশিতে। মানে আমি এলাম শিলচর, আমি দোলছুটের সাথে প্রথম মঞ্চ করি দোলছুট হয়ে পাবলিক স্কুল রোডে। আচ্ছা, পাবলিক স্কুল রোডের ওই মঞ্চটাতে আমি করি, পুজোর পরের মঞ্চ ছিল। ওইখান থেকে তারপর ডিরেক্ট আমি চলে যাই লামডিংয়ে দোলছুটের সাথে। আচ্ছা, মানে আমার আনঅফিসিয়াল শো ছিল পাবলিক স্কুল রোড, অফিসিয়াল শো আর অফিসিয়াল শো লামডিং। হ্যাঁ, তো আর লামডিং গিয়ে দোলছুটের সাথে যাওয়া, প্রথমবার বোরাকবিলির বাইরে যাচ্ছি আমি, প্রথমবার ফর দ্য ফার্স্ট টাইম দোলছুট নিয়ে যাচ্ছে আমাকে। এটা দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা ছিল। ওই তারপর আমার শিলচর শিফট করে যাওয়া গান বাজানোর জন্য। আচ্ছা, দলছুটের কথা যখন বলছো, এখানে একটু আমরা আবার একবার তুমি নিজে গান লেখো। হ্যাঁ, ওই চেষ্টা আর কি। তো দলছুটেরও প্রচুর গান আছে, নিজেদের কিছু একটা গান যদি দর্শকদের শোনাও। দোলছুটের তো সব গানই আমার খুব প্রিয়, যেহেতু নিজের দল। তার মধ্যে আমার না দুখানা গান খুব বেশি প্রিয়। একটু একটা হচ্ছে শহর, দোলছুটে, যেটা দোলছুটের মানে ভীষণ হিট, মানে শহর মানে দোলছুট, বা দোলছুট মানে শহরের ব্যাপার। আর একটা হচ্ছে যে গানটা লিখা শান মিশ্র দাদার, আর আমি এই অধমের অ্যারেঞ্জমেন্ট করা, সুর আমরা দুজন মিলেই করেছি। ম্যাক্সিমাম সুর ওরই করা, এই একটু আমার আর কি। আর মিউজিক অ্যারেঞ্জমেন্টটা টোটালি আমার করা। সেটা হচ্ছে মন ফড়িং। আগে আমরা শুনে নিই শহরটা, তারপর মন শহরে চলে। হ্যাঁ, একটু ছোট করে। হ্যাঁ, মেঘলা বিকেল, ভাঙা ফুটপাত, একা দাঁড়িয়ে বোকা ল্যাম্পপোস্ট, চেনা মুখে চেনা কষ্ট, ধুলো মাখা নীলচে ভোর, তবু ভালো লাগে, বড় ভালো লাগে এ শহর, তাই ভালো লাগে, বড় ভালো লাগে আমার শহর। আমি এই শহরের না, এই শহরে আমার বেড়ে ওঠা না, তারপরেও এই শহরটা আমার, এই শহরটা আমাকে আমার করে নিয়েছে, মানে এই শহরের করে নিয়েছে আমাকে। থিয়েটার তোমাকে, শোভনকে নিয়েছে, শিলচর তোমাকে নিয়েছে, এই শহরটা তোমাকে, শুধু শিলচর নয়, অনেক পুরো বরাক উপত্যকা জুড়ে আরও নাম হোক। আচ্ছা, আমরা এবার একটু আমি যেটা জানতে চাই, তোমার কোন নাটকটা প্রথম তোমার মনে হয়েছে, মানে তোমার কোথাও না কোথাও তোমাকে ব্রেক দিয়েছে, মানে তোমার মনে হয়েছে যে না, নাটক আমি ছাড়বো না, মানে থিয়েটার আমি করবই, আমার হোক ভুল বা হোক ভীষণ ভালো, কিন্তু থিয়েটারে আমি থেকে যাবো, এটা কোন জায়গায় তোমার প্রথম মনে হয়েছে? থিয়েটার, আমি একটা বিরাট ব্লান্ডার দিয়ে থিয়েটার শুরু হয়েছে। বিরাট বড় ব্লান্ডার আমরা অনেকেই করি, কিন্তু এটার থেকে যদি থিয়েটার হয় তাহলে এর থেকে পজিটিভ ব্যাপার কিছু হয় না। রূপমের মঞ্চের নাটক ছিল, নাটক ওপারে, এনআরসির উপরে একটা স্ক্রিপ্ট ছিল। আর তখন ওই সিচুয়েশন চলছে আর কি, এনআরসি নিয়ে খুব এইসব চলছে। আমার মুখ্য চরিত্র, ঠিক আছে। এবার আমি মঞ্চে একটা সিন আছে, আমার সিন লাইট হয়ে বেরিয়ে যাব, নেক্সট সিন আমি আবার এন্ট্রি করবো। এবার এত লাইট না মঞ্চে, এত লাইট অফ হয়েছে, আমি পুরো ব্লাইন্ড হয়ে গেছি, কিছু দেখতে পারছি না।
আচ্ছা এবার ওখান থেকে ঘুরে যাচ্ছি, যে রোস্টামগুলো ছিল, ছোট ছোট স্টুলগুলো রাখা ছিল, আমি স্টুল নিয়ে পড়ে গেছি মঞ্চে। কোথায়? মঞ্চে? হ্যাঁ, আচ্ছা ডিসলেভরির মঞ্চে, আচ্ছা কম্পিটিশন, যারা বসে আছেন। পড়ে গেছি, আমার পা ফেটে গেছে, হাঁটু ফেটে রক্ত বেরোচ্ছে, হ্যাঁ, আমার ধুতি পড়েছে, ধুতি লাল হয়ে গেছে, আমি বাইরে বেরোচ্ছি। এবার এত সম্ভাবনা আমার নাটক, এরকম একটা ব্লান্ডার হয়ে গেছে। এবার ডিরেক্টর আমার সায়নদা বাইরে গিয়ে মন খারাপ করে, আমার চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা, আমিও কাঁদছি। স্বাভাবিক, খুব স্বাভাবিক। তারপরে এন্ট্রি সেটাও ভুলে গেছি, আমাকে বাকি টিম এসে বলছে এবার তোর এন্ট্রি। এবার আমি ঢুকছি ওই অবস্থাতেই। হ্যাঁ হ্যাঁ, আমি বাকি নাটক শেষ করতে হবে, শো মাস্ট গো অন। লাস্ট আমি করে এসেছি, তারপর না খুব মন খারাপ হয়েছে। আর ওই নাটকটা কিছুই পায়নি, একটা বোধহয় সম্ভবত একটা পুরস্কার পেয়েছিল একজন মেয়ে, তার এছাড়া কিছুই পায়নি। হয়তো মানে স্ক্রিপ্টে বা প্রোডাকশনে খুব সম্ভাবনা ছিল নাটকটার। তখন না মনে হয়েছে আমি আমার জন্য এটা হয়েছে, আমি এটা ঠিক না, ভুল না করলে এটা হতো না। ওইখান থেকে কোনো একটা জায়গায় জিদ কাজ করেছে যে আমাকে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, মানে এই সমস্ত জিনিসে এই জেদটা খুব ভালো, মানে পজিটিভ জেদ হয়েছে। হ্যাঁ, আমার মনে হয়েছিল আমাকে এটা ঠিক করতে হবে। আমরা সচরাচর বলে থাকি জেদটা ভালো যদি পজিটিভ হয়। শোভন তার প্রমাণ, পজিটিভ জেদ। তারপরে বলো। তো ওইখান থেকেই মানে তারপর না থিয়েটারকে ছাড়তে পারিনি কোনোভাবেই। থিয়েটারও তোমাকে ছাড়ে না। আমি একটা কথা সবসময় বলি না, আমার বন্ধু বান্ধব বা যাদের সাথে আমার কথাবার্তা আড্ডা হয়, মানে আর্টকে আমরা চুজ করি না, আমাদের এই ক্ষমতাই নেই। আর্ট আমাদেরকে চুজ করে। না হলে আমার সাথে আরো যে 10টা বা 15টা ছেলে গান বাজনা নাটক করতো, ওরা অনেকেই এখন নেই এই মঞ্চে, এই ফিল্ডে নেই, শুধু আমি আছি। মানে হয়তো আর্টটা আমাকে চুজ করেছে ওদের। সত্যি এটা ভীষণ দামি কথা বললে, কিন্তু আর্ট আমাদের চুজ করে, আমরা করি না। সত্যি আমি ছাড়তে চাইলে ছাড়তে পারবো না। না, একদম না, আর্টও ছাড়বে না তোমার, আমরা চাই না, কারণ আমরা এরকম একজন প্রতিভাবান শিল্পীকে অবশ্যই হারাতে চাই না। আমি ওই দলছুটের দ্বিতীয় গানটা দুটো লাইনটা শুনতে চাই, এটা এটা মানে যেহেতু নিজে কাজ করেছি, খুব প্রিয় গান আমার। তিরিং বিরিং মন ফড়িং, তিরিং বিরিং মন ফড়িং, তিরিং বিরিং মন ফড়িং, তিরিং বিরিং মন ফড়িং, এই যে আমার মন ফড়িং যায় উড়ে তিরিং বিরিং, এই যে আমার মন ফড়িং যায় উড়ে তিরিং বিরিং, ধরতে চেয়েও দেয় না সে নিজের কাছেই ধরা, একটু তবে থাম রে জিরিয়ে নিতে নাম রে, একটু তবে থাম রে জিরিয়ে নিতে নাম রে, তাল পাখাতেই বাতাস দেব হোক না যতই খরা, তিরিং বিরিং মন ফড়িং, তিরিং বিরিং মন ফড়িং, তিরিং বিরিং মন ফড়িং, তিরিং বিরিং মন ফড়িং। বাহ বাহ। আচ্ছা শোভন, আমি এবার একটু অন্য দিকে যেতে চাই। আমি এটা জানতে চাই, আমি জানি তুমি কলকাতা থাকো এখন, আমরা অনেকেই জানি, হঠাৎ করে আমরা কোথায় শোভন কলকাতা চলে গেছে। এবার শোভন কলকাতা কেন গেছে, কি করছে, দর্শকদের জন্য যদি একটু বলো। কলকাতা আমি গেছি পড়াশোনার জন্য মেইনলি। আমি মাস্টার্স করছি এই মুহূর্তে। কি নিয়ে মাস্টার্স করছো? আমি মিউজিক নিয়ে করছি, পারকাশন ইনস্ট্রুমেন্টে আমি মাস্টার্স করছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে। আমি তার আগে ডিগ্রি করছি আশা ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে, তবলা নিয়ে। এবার এখানে একটা টুইস্ট আছে, আমার পড়াশোনা দীর্ঘ 9 বছরের গ্যাপ। আমি 9 বছরের গ্যাপ, সবাইকে বলছি এটা শুনে রাখবেন সব। 9 বছরের গ্যাপে কিন্তু আবার শুরু করা যায় যদি কেউ শুরু করতে চায়। আমি রামকৃষ্ণনগর কলেজ থেকে ডিগ্রি করেছি, করে ওই তখন জাস্ট পড়াশোনা করতে হবে বলে আমার বাড়ি বাবা টিচার ছিলেন, আমার বড় ভাই টিচার, তারপরের ভাইও টিচার, তো এটা এইরকম একটা ফ্যামিলি থেকে এসে পড়াশোনা না করলে হবে না, তো ডিগ্রিটা ওই করতে হবে বলে করেছি। ব্যাকটেক ছিল অনেক, তারপরে মনে হলো এটা আমার দ্বারা হবে না। দেন যখন এই পারফর্মিং আর্টসের খবর শুনলাম, তো আমি 3বার ট্রাই করেছি, 3বারই পাইনি। 4 নম্বর বার তখন যিনি এইচওডি ছিলেন উনি আমাকে খুব হেল্প করেছেন, তো উনার হেল্পের জন্য আমি অ্যাডমিশনটা পাই, এখান থেকে আমি ডিগ্রি করি। তারপরে আমি ফার্দার স্টাডির জন্য মাস্টার্স, এখানে আমি যেহেতু একটু মাল্টি ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসি, আর এখানে শুধু তবলা, অন্য ইনস্ট্রুমেন্টের সুবিধা এখনো নেই। আচ্ছা, এখানে নেই বলে তুমি কলকাতা গেলে? হ্যাঁ, আচ্ছা, এখানে থাকলে আমি এখানেই করতাম, নিজের জায়গা ছেড়ে যেতে আমি একটু একদম কোর ব্যাঙের মতো আর কি। না হোমসিক থাকা ভালো, আমরাও চাই তুমি। তো আমি এখান থেকে কলকাতা শিফট করলাম, এখানে আমি এখন পারফর্মিং আর্টস পারকাশন ইনস্ট্রুমেন্ট নিয়ে করছি। আচ্ছা, স্পেশালি আমি সাউথ ইন্ডিয়ানটা শিখছি। আচ্ছা, আর তাছাড়া আমি বাইরেও যেহেতু কলকাতা শিখার জায়গা, আমি ড্রামসটা শিখছি, আমার খুব প্রিয় একটা খুব প্রিয় যন্ত্র ড্রামস, আমি ওটা শিখছি। তো এই আর কি। এখন আমরা এখন শোভনের কাছে, আমি দর্শকদের হয়ে, আমি জানি শোভন ভীষণ প্রিয় একজন শিল্পী, যিনি নচিকেতার গান ভীষণ ভালো গায়। শোভন সব গানই ভালো গায়, আমি নচিকেতার একটি গান শুনতে চাই।
যেহেতু আমার ভাইয়ের কথা এলো, ও এখন নেই, ও আমাদের মাঝখানে পৃথিবীতে নেই, আমার বড় ভাই, ওর খুব একটা প্রিয় গান নচিকেতার, ওর থেকেই নচিকেতার ফ্যান হয়েছে আর কি। তো ও বৃদ্ধাশ্রমটা, নচিকেতার ফ্যান আমার মনে হয় আমরা বাঙালিরা যারা আছি সবাই ওদের নচিকেতার ফ্যান। হ্যাঁ, আর যে গান দিয়ে নচিকেতা সবার ঘরে ঢুকে গেছে, মায়ের কাছে পৌঁছে গেছে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। তো ওর খুব প্রিয় গান ছিল। বৃদ্ধাশ্রমের দুটো কলি আমি করছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এই পার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এই পার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাহ, দারুণ 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 শুনলাম একটা গান, যদিও কারুর ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়। গানটা অসম্ভব সুন্দর। শোভনের পরিচিতি একজন নাট্যশিল্পী, একজন কণ্ঠশিল্পী, বাজনা তো মানে কোনটা বাজাতে পারো না সেটা আমরা জানি না, মানে আমরা সব কিছুই বাজাতে দেখি শোভনকে। এই তিনটে জিনিসই যদি একসাথে দেওয়া হয় শোভনকে, যে ইউ হ্যাভ টু চুজ ওয়ান, তোমাকে একটা কিছু চুজ করতে হবে, হুইচ উইল বি দ্যাট ওয়ান, মানে কোনটা হবে সেটা? এটা অন্যায় মতো প্রশ্ন হয়ে গেছে। যেমন আমি একটু, এটা মায়ের 3 সন্তানই প্রিয় থাকে, তার মধ্যে যেমন একটু, কিন্তু আমি না ওই মানে কোনোভাবেই এই তিনটা জিনিসকে আলাদা করে দেখিনি। কারণ আমি যিনি জায়গা শিখেছি নিজুমদা, উনি বলতেন যে কখনো বাজনা বাজাবে না, গানটা বাজাবে। তো আমি যদি গান বাজাই, আমি তাহলে গান আর বাজনার মধ্যে চুজ করতে পারবো, মানে বাজনার মধ্যেই গানটা এসে যাচ্ছে। হ্যাঁ, এবার আমি যখন বাজাচ্ছি তখন যে আমি ওই হাত তেহাই মানে একটা হাতটাও হাওয়ায় উড়িয়ে দিচ্ছি বা নাচ করছি, সেটাও তো অভিনয়। নিশ্চয়ই। তো আমি একটা ছেলে একটা ধরতে পারবো না। আমি যখনই আমার পারফরমেন্স করব, তখন আমার সামহাও সবকিছু এক জায়গায় চলে আসবে। তো আমি একটাকে চুজ করতে পারবো না। ভীষণ সুন্দর, এই উত্তরটা খুব ভালো লাগলো, মানে এত সুন্দর করে গুছিয়ে বললে যে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এবার একটা প্রশ্নের উত্তর আবারও একটু কঠিন হয়ে যায় শিল্পীর জন্য। একটা প্রিয় চরিত্রের নাম বলো প্লিজ। এটা বলো না যে আমার সবগুলো চরিত্র প্রিয়, এটা আমি জানি সবাই বলে, তবুও যে অনেকগুলো নাটক আমরা দেখেছি শোভনকে, নানান চরিত্রে ভীষণ ভার্সেটাইল একজন অভিনেতা শোভন, আমরা সবাই জানি। কিন্তু তার মধ্যেও যেন একটা চরিত্র, যে এই চরিত্রটা আমার ভীষণ মনে মানে একদম হয়ে আছে, ওরকম একটা চরিত্র। সব নাটকই তো খুব প্রিয় থাকে, সেটা অবশ্যই। আমার না করা চরিত্র মানে অনেক চরিত্র খুব প্রিয়। হ্যাঁ, মনে হয় যে ওই চরিত্রটা যদি আমি করতে পারতাম। একদম একদম, মানে এই লোকটা থাকা আমার মনে হয় থাকা ভীষণ উচিত। হ্যাঁ, আর আমি যে চরিত্রগুলো করেছি তার মধ্যে একটা খুব প্রিয় চরিত্র হচ্ছে রং পেন্সিলের চরিত্রটা। আমি এই মুহূর্তে চরিত্রের নামটা ভুলে যাচ্ছি, রয় চৌধুরী ছিল কিছু একটা নামটা মনে হয়, টাইটেলটা মনে আছে। তো এই চরিত্রটা আমার মানে আমাকে অনেক ভাবিয়েছে এখন, তখন হয়তো এতটা ভাবিনি, বয়সটা আর কম ছিল, ভাবার জায়গা তৈরি হয়নি বা ওই জায়গাটা তৈরি হয়নি, যেটা এখন হয়তো একটু হয়েছে, বয়স বাড়ছে আস্তে আস্তে, জিনিসগুলোকে ওইভাবে দেখতে পাচ্ছি। কারণ মানে ওই চরিত্রটা না এটা ওই আর্টিস্টিক ওয়েতে ছিল, একটা আর্টিস্ট যে এটা ব্যাপার ছিল। আমাকে না এই চরিত্র এখন মনে হয় অনেক কিছু করার স্কোপ আছে এই চরিত্রে, মানে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। এখন চরিত্রটা করলে হয়তো আমি আরেকটু মন দিয়ে করতে পারবো, যেটা তখন হয়তো করতে পারিনি। এই চরিত্র আমাকে প্রচন্ড ভাবায় এখন। এটা আমার খুব মানে সব চরিত্রের মধ্যে খুব প্রিয় চরিত্র, 0.1 বেশি আর কি। আমি এখন এই সব কিছুর মধ্যে একটা প্রিয় কথা বলবো, ভীষণ প্রিয় শিল্পী একজন অঞ্জন দত্ত। অঞ্জন দত্তের একটি গান সেদিন শোভনের গলায় শুনছিলাম, যদিও এটার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট দরকার, কিন্তু ও এত ভালো গায় গানটা। আশা করি শোভন বুঝে গেছে, তাও বলছি, বেলাবোসটা নীলাঞ্জনা, বেলাবোস, এগুলো বাঙালি মানেই বাঙালির ঘরে ঘরে বেলাবোস। সবার, আমার নয়, অনেকেরই এখানে প্রিয় বেলাবোস। একটু আরেকজন প্রিয় শিল্পী অঞ্জন দত্ত, উনি আরেকটা বেশি প্রিয় কারণ উনি নিজে অভিনয় করেন, সত্যি অভিনয় করেন, আর প্রত্যেকটি গান যেন নাটক হয়ে এসে ধরা যায়। মানে গানগুলো মানে বক্তব্য মনে হয়, উনি মনে হচ্ছে কানে কানে এসে কথা বলে, একদম 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 পুরো অভিনয় এসে যায় গানের মধ্যে। বেলাবোসটা খুব মজার গান, প্রিয় গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না,
সমুদ্রটা এইবারে তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিংয়ে ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 244139? বেলা বুস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নম্বরে পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 244139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। দারুণ দারুণ দারুণ। দর্শকের তরফ থেকে আমি হাততালি দিলাম। দর্শকরা অবশ্যই বাড়িতে বসে যারা দেখছেন তারা অবশ্যই হাততালি দিচ্ছেন, ভীষণ ভালো। মনে হচ্ছে যে পুরো অনুষ্ঠানটা আমরা শোভনের গান শুনেই কাটিয়ে দিই, মানে প্রশ্ন থেকে গানটা শুনতে আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে। তাও আপনাদের জন্য আরও একটি প্রশ্ন শোভনের কাছে যেটি রয়ে গেল, এখন কি শনবিল যাওয়া হয়? হ্যাঁ, মাঝে মধ্যে যাওয়া হয়। আমি কিছুদিন আগে গিয়ে এসেছি, সম্ভবত ক্রিসমাসের দিন আমি শনবিল গিয়ে এসেছি। ওই যেটা নিজের জন্মস্থান, নিজের এই প্রশ্নটা কেন করলাম, কারণ শনবিল আমাদের এখন তো বিশ্বতেই জানে শনবিলের নাম। শনবিল একটি জায়গা যেখানে আমি এই কিছুদিন আগে আমরা গেছিলাম, তো শোভনের বাড়ি শনবিল। এখন ওই শনবিল বিখ্যাত, শোভনের বাড়ি শনবিল সেটা আরও বেশি বিখ্যাত হয়ে গেছে। আমরা শোভনকে আজকে পেয়েছি, মানে আমাদের সময়ের কিছুটা জানিনি আপনারা, একটা সময়ের ভেতর আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়, তো শেষ করতে হবে, প্রায় অনুষ্ঠানের শেষ সীমায় আমরা এসে পৌঁছে গেছি। আমি যাবার আগে এনকে টিভি থেকে তো অবশ্যই আমার তরফ থেকে এবং আমার মতো তোমার গুণমুগ্ধ অনেক অনেক আছেন ভক্তরা, তাদের সবার তরফ থেকে আমরা চাই শোভনের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমরা আবারও কোনো একদিন তোমাকে পাবো, অনেক গান শুনবো। তবে আমরা অনুষ্ঠানটা শেষ করব তোমার যে কোনো একটি প্রিয় গান দিয়ে। এভাবে প্রিয় গান তো আমার সব গানই প্রিয়, তাও যেহেতু আমি শনবিলের ছেলে, বিল গান মানে ওই একটা ফোক একটা ব্যাপার আছে, ওই দুটো লাইনে একটা কলি। আর আমাদের সবার প্রিয় শিল্পী কালিকাদা, ওনাকে উৎসর্গ করে একটা গান। তার আগে আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের সাথে আপনারা এতক্ষণ ছিলেন। আগামীতে আবারও দেখা হবে। শোভনের গান দিয়ে শুরু হয়েছিল, শোভনের গান দিয়ে শেষ হলো। ধন্যবাদ, ভালো থাকবেন। চলুক। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া খান্দি, আরে গগনেতে ডাকে দে, আরে আর আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া খান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া খান্দি, আমি